একটা বিশাল এন্ড ইউজার। এই আমাদের বিল্ডিং কমিউনিটি মানে শুধু কিন্তু আর্কিটেক্ট না, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং সাধারণ মানুষ। এই জায়গাটা আমি কি করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করছি। তো সেখানে আমার মনে হয় যে আমরা যে সমস্যা মনে করি না সেটা না, কিন্তু এবং কি আমাদের মানসিকতার মধ্যে যে আমরা বিদ্যুৎকে সাশ্রয় করতে চাই না তা না। এখানে কথা হচ্ছে যে আমরা কিভাবে করব সেই ব্যাপারগুলো আমাদের খুব বেশি আমাদের ধারণা দেওয়া, হয়তো আমরা ওই দিক থেকে আমাদের কমতি আছে, অ্যাওয়ারনেসটার মধ্যে ঘাটতি আছে। যে আরেকটা যেটা আছে, যখন আমরা এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ, আমি যেটাকে মনে করি যে কোনো কিছু যখন আমরা আপফ্রন্ট আমরা একটা পে করতে চাই, আমাদের কিন্তু সেটা সম্বন্ধে খুব আমাদের কষ্ট লাগে। আমরা যখন দেখা যাচ্ছে আমি এই চায়ের কাপই কিনতে গেলাম, আমি কিন্তু 3 দোকানে ঘুরি, এই ভালো একটা জিনিস কিনবো, কম দামে কিনবো। হ্যাঁ, আর যদি দেখা যায় যে আমি এই কাপটা এমনি নিয়ে আসতে পারতাম, আমার পরে টাকা দিলে হতো, তখন কিন্তু গায়ে অত লাগে না। এবং এটাকে আমরা বিদেশের কিন্তু ওই ক্রেডিট কার্ড সিস্টেমের সাথে খুব টানতে পারি। বিদেশে কনজিউমারিজম এত বেশি কেন? কারণ এই ক্রেডিট কার্ড প্রমোশন যে করে, মানুষ কিন্তু বুঝে না যে খরচ কিন্তু বেশি হয়। আমরা বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুতের বিল ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা পরে দেই। আমরা যতই চাই কিছু করি, আমাদের গায়ে কিন্তু লাগছে না। আমি 30 বছর আগে যখন লন্ডনে গেছি প্রথম আমার জীবনে, আমি তখনই দেখেছি বাসায় বাসায় প্রিপেইড মিটার, এবং দেখা যাচ্ছে যে ওই পয়সাটা চলে গেলে বিদ্যুৎ নাই। জি, ধন্যবাদ শায়মারা। আমার একটা ফোন আসছে, ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জেনেরা থেকে বাপু বলছিলাম। জি, বলুন। আমি বলতে চাইছিলাম যে ওই যে গ্যাসের সমস্যা, আমি এটা নিয়ে বলতে চাই যে একটা মানুষ একটা কাজের জন্য ঘন্টার পর ঘন্টা গ্যাস চালিয়ে রাখে, কিন্তু এটা কি সরকার উদ্যোগ দিতে পারে না যে সিলিন্ডার করার জন্য? যেটা ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক কম দামে তারা গ্যাস সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমাদের দেশে একটা গ্যাসের জন্য 450 টাকা নেয়, কিন্তু সেটা 100 টাকা দিতে পারে, দিয়ে হয়তো আমাদের সারা বাংলাদেশে সাপ্লাই দিতে পারে। সেটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সেটা আমাদের সারা বাংলাদেশ থেকে সে একই কথা, আপনার মাধ্যমে সবাইকে আমি জানাই দিতে চাই। ধন্যবাদ। আপনার অবগতির জন্য বলছি, বাংলাদেশেও ঢাকার বাইরে বিভিন্ন শহরে সিলিন্ডার পদ্ধতি আছে এবং ভবিষ্যতে ঢাকায়ও হবে বলে শোনা যাচ্ছে। কাজে এটা যে এই প্র্যাকটিস আমাদের নেই তা সত্য নয়, তবে গ্যাসের অপব্যবহার এবং অপচয় প্রচুর হয়েছে এবং এর ব্যাপারে সরকার ভবিষ্যতে নীতি নির্ধারণ করতে যাচ্ছে। আমি আবার প্রফেসর সাজ্জাদের কাছে আসি। আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে শহরাঞ্চলে বিশেষ করে দিনের বেলায়ও বাড়িতে বাতি জ্বালিয়ে রাখে, প্রয়োজনেও রাখে, অপ্রয়োজনেও রাখে। বাড়ির ডিজাইনটা এমন ভাবে হয় যে বাড়ির মধ্যে অনেকগুলো রুম, প্রায় অন্ধকার। এইটা থেকে আমরা মুক্ত হতে পারি কি করে? এখানে ডিজাইনের কোনো ব্যাপার? হ্যাঁ, যে জিনিসটা আমি বারবার করে জোর দিচ্ছি, আসলে কনজারভেশন ইজ রিকোয়ার্ড। মানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, সব জায়গায় যদি ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারি এফিশিয়েন্টলি, তাহলেই অনেক সমস্যার সমাধান করা যায়। এবং অ্যাওয়ারনেস এবং আমাদের নীতি নির্ধারণী মহলে একটা জিনিসই স্পষ্ট করে দেওয়া উচিত যে মানে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই, মানে প্রকৌশলীদের মাধ্যমেই অনেক সমস্যার সমাধান অনেক চিপে করা যায়। আপনার কাছে, আমার কাছে, যেহেতু আমরা গরিব দেশ, আমরা নতুন একটা দিক নির্দেশনা দিতে পারি সারা পৃথিবীকে যে এনার্জি ইউজ বা বিদ্যুৎ ব্যবহারটা এমন ভাবে করতে হবে 100 টাকা ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম এফিশিয়েন্টলি একটা দেশ তৈরি করতে পারি বা একটা মডেল তৈরি করতে পারি। যেমন আমাদের এখানে হয়তো অনেক জায়গায় আমাদের আবহাওয়া এমন আছে যে যেখানে সেন্ট্রাল এসির প্রয়োজন নাই। আমাদের আবহাওয়াটা মানে আর্কিটেকচার, ম্যাডাম ভালো বলবেন, প্রফেসর মুনাজ বলবেন যে মানে ডিজাইনগুলি এমনভাবে করা উচিত যাতে করে বাংলাদেশের পরিবেশের সাথে, এনভায়রনমেন্টের সাথে খাপ খায়। এবং কিছুক্ষণ আগেই বলছিল প্রফেসর মুনাজ যে আমাদের আসলে হট সিজন 2 to 3 মান্থস, আমাদের ডিজাইনগুলি হচ্ছে এই হট সিজনকে টার্গেট করে। কিন্তু আপনি ওয়েস্টে বলেন বা ইউরোপে বলেন, কোথাও ডিজাইন বা বিল্ডিং গুলি তৈরি হয় না হট সিজনকে, মানে ওদের মানে হট সিজনকে টার্গেট করে বা অল্প সময়টাকে টার্গেট করে, সারা বছরটাকে টার্গেট করি হয়। সুতরাং আমাদের চিন্তা ভাবনা বা যা কিছুই আমি বলবো যে পরিবর্তন করা দরকার এবং এনার্জি সংরক্ষণ, বিদ্যুৎ সংরক্ষণ, বিদ্যুতের ব্যবহার, এইসব ব্যাপারে
সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। জি ধন্যবাদ। আমি আসলে একটু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলে এটা আমাদের জন্য। বিল্ডিংটা কি যদি এটা আমরা একটু বুঝতে পারি তাহলে অনেকের জন্য খুব সহজ হবে। বিল্ডিং হচ্ছে একটা মাইক্রো ক্লাইমেট। আমি বড় ক্লাইমেটকে একটা ছোট ক্লাইমেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমার কমফোর্টের জন্য আমি সেটাকে ব্যবহার করছি এবং সেখানে হিটিং দরকার, কুলিং দরকার, লাইটিং দরকার, যেটাকে আমরা বলি আপনার স্পেস কন্ডিশনিং। লাইটিং এখানে আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে ওয়েদার, এই যে ট্রপিক্যাল যে নেচার, আপনি এখন যদি বাইরে মাপেন 10 থেকে 20,000 লুমেনের আপনি সূর্যের আলো পাবেন। আর আমার এই যে লাইটগুলো জ্বলছে চ্যানেল আইয়ের আজকে স্টুডিওতে হয়তো 1000 লুমেন, 1500 লুমেন, কিন্তু আমরা পুরো ঘরটাকে বন্ধ করে রেখে আমরা এই লুমেনটা দেওয়ার চেষ্টা করছি, যার ফলে আমার বিদ্যুৎ লাগছে। সো আমাদের ডিজাইন কনসেপ্টটা ঐতিহাসিকভাবে পাশ্চাত্যমুখী। আমরা আসলে পাশ্চাত্যের কাছ থেকে প্রথমে শিখেছি, কিন্তু এর আগে যদি আমরা যাই, আপনি যদি মোগলদের স্থাপত্য দেখেন, সুলতানিদের স্থাপত্য দেখেন, এগুলো নেচারের সাথে কিন্তু ব্লেন্ডিং করা। সব কিন্তু দেখবেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি ওল্ড ফোর্টগুলোতে যান, কখনোই দেখবেন না এখানকার 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রা আপনার উঠছে। সেখান থেকে বের হয়ে এসে পাশ্চাত্যের বক্সমুখী একটা কালচারের প্রচুর জানালা চলে এসেছি আমরা, যে এই জিনিসটা একটা বিরাট আসলে প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে। সো আমরা একটা আন্দোলন শুরু করেছি এখন, যেটা গ্রিন বিল বাংলাদেশের মাধ্যমে, যে এই হোল আর্কিটেকচার, যেটা ম্যাডাম যেটা বলেন প্যাসিভ আর্কিটেকচার, এই হোল আর্কিটেকচারাল কনসেপ্টটাকে আসলে চেঞ্জ করতে হবে। আমাদের আবহাওয়ার উপযোগী করে আমাদেরকে বিল্ডিং তৈরি করতে হবে। যেমন আপনার সাথে স্যার আমি চ্যানেলে ঢুকেই বলছিলাম যে পুরো ঘরটাকে বন্ধ করে দিয়ে আমরা লাইট জ্বালিয়ে রেখেছি, এসি চালিয়ে রেখেছি, অথচ আজকের ওয়েদার কত সুন্দর বাইরে, কোনোই সমস্যা নাই। আমরা একটা কৃত্রিম জগৎ তৈরি করার চেষ্টা করছি, বিকজ এটা যেটা ডক্টর সাজ্জাদ বলেন, ইউরোপে দরকার আছে 9 মাস ওদের শীত থাকে, সো ওরা হিটিং সিস্টেমের উপর খুবই ডিপেন্ডেন্ট। সো তারা যদি ক্লোজ না করে তাহলে হিট লস যে অনেক বেশি, সেটাকে তারা মাথায় রেখে বিল্ডিং ডিজাইন করে। আমার তো বিল্ডিং থাকবে খোলা, বাতাস আসবে, মৌসুমী বাতাস আসবে, বাতাস চলে যাবে, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিল্ডিংটা ওইভাবে হয়ে গেছে। ধন্যবাদ প্রফেসর নূর শামীমারা। এটাই হচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের আর্কিটেক্টদের যে কত কিছু করার আছে এখানে, এবং কত অল্প খাটনিতে আমরা দেশের বিদ্যুৎ সাশ্রয়ের একটা বিরাট অবদান করতে পারবো। যেমন আমাদের ডক্টর মুনাজ যেটা বললেন, আমাদের একটা টার্মিনোলজি আছে ক্লাইমেট রেসপন্সিভ ডিজাইন, ক্লাইমেট কনসিয়াস ডিজাইন। এখন অতীতে কিন্তু আমাদের বাবা দাদা এনারা কিন্তু এটা জানতেন, দক্ষিণ দুয়ারি ঘর ভালো, পশ্চিম দিকে গরম হয়, এবং তা কিন্তু ওভার ইয়ার্স এটা টেস্টেড হয়ে আসছে। কিন্তু গত 20 বছর ধরে আমরা দেখছি যে আরবান সিনারিওতে এসে বিশাল বিশাল স্কাই স্ক্রেপার হচ্ছে, কম্প্যাক্ট হাউস হচ্ছে, সেগুলোরও হয়তো প্রয়োজন আছে, কারণ আমাদের যেহেতু পপুলেশন অনেক বেশি, আমাদের ল্যান্ড এরিয়া কম, আমাদের হয়তো অনেক কিছুতে যেতে হবে। কিন্তু প্রথম যখন আমরা চিন্তা করব আমাদের বাংলাদেশের ক্লাইমেট কি। আমরা আনফরচুনেটলি আমরা বাংলাদেশের ক্লাইমেট অ্যানালাইসিস করলে দেখা যায় আমাদের যখন মার্চ এপ্রিল মাসে যখন হট ড্রাই ক্লাইমেট শুরু হয়, এই সময়টা কিন্তু মোটামুটি বেশ খারাপ থাকে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু মনসুন শুরু হয়ে যায়। আপনি এই যে 24 ডিগ্রি ল্যাটিটিউডে ম্যাক্সিমাম এগুলো আছে, মরুভূমিগুলো আছে, আপনার এদিকে ইন্ডিয়ার রাজস্থানের মরুভূমি, ওদিকে অস্ট্রেলিয়ান গোবি ডেজার্ট, চায়নার ডেজার্ট, কিন্তু আমাদের এখানে হলো না কেন? আমরা কিন্তু খুব লাকি, আমাদের যেহেতু হিমালয়ে যে আমাদের ওখানে যে আমাদের রেইনফল হয়, তো আমরা সামহাউ খুব ফরচুনেট, আমরা বেঁচে গেছি ওখান থেকে। এবং আমাদের যদি কমফোর্টের এগেনস্টে আমরা ক্লাইমেটিক ডেটা নেই, ক্লাইমেটিক ইনফরমেশন দেখি, তখন দেখা যাবে আমাদের কিন্তু, আমরা যদি আউটডোর একটা ইনফরমেশন নেই, আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা 6-7 মাস কিন্তু কমফোর্টেবল রেঞ্জে জোনে থাকতে পারবো। কিন্তু এখানে একটা কথা বলছি, কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে এখানে আমাদের ভেতরের টেম্পারেচার ইজ মোর দেন আউটডোর টেম্পারেচার।